শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই তার শপথ বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা নতুন স্বাধীনতা এনে দিয়েছে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান তিনি। ফ্রান্স থেকে দুপুরে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে ডক্টর ইউনূস এসব কথা বলেন। সহিংসতা, বিশৃঙ্খলা এসব ষড়যন্ত্রের অংশ একথা উল্লেখ করে এ থেকে দেশকে রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার জেনে আর ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে যে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে। তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু।
আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি, এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি, সেটাই আমার কামনা। ব্রিফিং শেষে তিনি বিমানবন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং 3 বাহিনী প্রধানদের সঙ্গে আলাদা বৈঠকে বসেন, যা এখনো চলছে। এর আগে দেশে ফেরার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানরা। এরপর তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ফুল দিয়ে স্বাগত জানান তাকে। সুশীল সমাজের প্রতিনিধিরাও এই সময় উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ভিআইপি গেটের সামনে ছিলেন অসংখ্য ছাত্র জনতা। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সম্প্রতি সংসদ বিলুপ্তির পর তাকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। বঙ্গভবনে আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সরকার প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের 15 জনের মতো সদস্য থাকতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ রাত 8:30টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। বঙ্গভবন এলাকা থেকে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান নিয়ে সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোরশেদ। নিয়াজ, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে কি নতুন কিছু জানতে পেরেছেন? বঙ্গভবনে এখন শপথ অনুষ্ঠানের জন্য প্রায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা যেটা সময়ের হিসাব করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই যে আলোচনা শুরু হয়েছে, তারপরে কিন্তু এখানে যে শপথ অনুষ্ঠান হবে এই মঞ্চসজ্জার জন্য কিন্তু জিনিসপত্র ট্রাকে করে আসা শুরু হয়েছিল। এর আগে কিন্তু কোনো কিছু আসেনি। তো আমরা ধারণা করছি যে তিনি যে আলোচনা করেছেন তারপরেই এই গ্রিন সিগন্যাল পেয়ে ট্রাকে করে চেয়ার, সামিয়ানা এসব জিনিস আনা শুরু হয়েছে। এখনও আসছে। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে এক ট্রাক করে কিছু সামিয়ানা ভিতরে নেওয়া হলো। যে মোটামুটি বঙ্গভবনের পাশে যে মাঠ আছে, এই উত্তর পাশে যে মাঠ আছে, দক্ষিণ পাশে যে মাঠ আছে, এই মাঠেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে এবং অতিথিরা এখানেই থাকবেন। তো আমাদের এখানে সর্বশেষ যেটা জেনেছি বঙ্গভবনের প্রেস উইং থেকে, তারা বলছে যে তাদের প্রস্তুতি সম্পন্ন প্রায় হয়ে যাচ্ছে। অতিথিরা বসবেন সেই সব চেয়ার এগুলো সব আনা হয়েছে এবং যারা উপদেষ্টা থাকবেন তাদেরও
যে প্রস্তুতি সেটা হচ্ছে, এবং তারা এখানে কখন আসবেন সেই সময় কিংবা খবরটি এখন আমরা নির্দিষ্ট করে কেউই বলতে পারছি না, কারণ হচ্ছে প্রেস উইং থেকেও এই জিনিসটা আমাদেরকে জানানো হয়নি। তবে আমাদেরকে যেটা জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এয়ারপোর্ট থেকে প্রথমে মিরপুর 2 নম্বরে ইউনূস সেন্টারে যাবেন, সেখানে কিছুক্ষণ অবস্থান করে তারপরে হয়তো এই বঙ্গভবনে চলে আসবেন, এবং শপথ গ্রহণের পরে তার আবাসনের ব্যবস্থা হয়তো করা হবে, যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেখানে করা হবে। আমরা যেটা খবর পেয়েছি যে সেখানে তার বসবাসের জন্য সেই ভবনটি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সব কিছু নতুনভাবে সাজানো হচ্ছে, এবং যারা উপদেষ্টা আছেন তাদের জন্য মন্ত্রীপাড়ার যে 15টি আছে ভবন আছে, সেই 15টি ভবন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তাদের বসবাসের জন্য উপযোগী করা হচ্ছে। তবে উপদেষ্টা পরিষদে কারা থাকবেন এই নামগুলো এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। সবাই ধারণা করছেন, বলা হচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশার থেকে প্রতিনিধিত্বমূলকভাবে এখানে আসবেন, এবং ছাত্রদের যে প্রস্তাব, এই প্রস্তাব থেকেই তারা চাচ্ছেন যে তাদের প্রস্তাবে অনুযায়ী যেন বেশিরভাগ উপদেষ্টাদেরকে রাখা হয়, এবং সেইভাবেই হচ্ছে এই বঙ্গভবনের প্রস্তুতি চলছে। মমিতাই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ নিয়াজ। বঙ্গভবন প্রাঙ্গণ থেকে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান প্রসঙ্গে জানালেন সহকর্মী নিয়াজ মোরশেদ। এদিকে সরকার পতনের পর পুলিশের অনুপস্থিতির সুযোগে গত 3 রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল ডাকাতির আতঙ্ক। এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে রাজধানীবাসীর মধ্যে। নিজস্ব টিম গঠন করে রাতভর এলাকা পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে। গতরাতে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, সিবি চত্বর, মিরপুর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির চেষ্টার খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকের মাধ্যমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এরই মধ্যে ডাকাতির চেষ্টার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 2 দিন ধরে দেশের বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে যানবাহন বাড়ায় জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটছে। এসবের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট। গতকাল দুপুরে নরসিংদী জেলা শহরের গেঞ্জিপট্টি এলাকায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে হুমকি দিয়ে চলে যায় তারা। এ ঘটনায় আতঙ্কে কেউ মুখ না খোলায় বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হামলার ঘটনায় আজ পুরো জেলার অগ্রণী ব্যাংকের সব শাখা বন্ধ রাখা হয়েছে। সেবা নিতে গিয়ে ফিরে যেতে দেখা গেছে অনেক গ্রাহককে। এদিকে নাটোর শহরের নিচাবাজারের মুরগিপট্টিতে আলতাফ হোসেনের দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা। খাঁচা ভেঙে লুট করে 1.5 থেকে 200 মুরগি নিয়ে যায়, যেগুলোর বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা বলে দাবি দোকান মালিকের। এরই মধ্যে গতকালের এই মুরগি লুটের সিসিটিভির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের সাবেক স্থানীয় সংসদ সদস্য HM ইব্রাহিমের গ্রামের বাড়িতে হামলা চালায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পুড়ে যায় ঘরের অনেক মূল্যবান আসবাবপত্র ও বাড়ির সামনে থাকা একটি পিকআপ ভ্যান। এ সময় স্থানীয় শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দেশজুড়ে দুর্বৃত্তদের এমন সহিংসতার প্রতিবাদে বান্দরবান জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বাধীনতা অর্জনকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ আদায়ে যারা মাঠে নেমেছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। নেত্রকোনায় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় মাঠে নেমেছেন ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীরা। শহরের নাগরার শিববাড়ি, বারুইপাড়া, শাহপাড়া সহ কয়েকটি এলাকার শিব মন্দির, দুর্গা মন্দির, মনোরমা আশ্রম সহ সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে দিনরাত পাহারা বসিয়েছে। দেশে সব ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সভায় জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং জানমাল রক্ষায় 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।
গেল 2 দিন ধরে দেশের বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে যানবাহন বেড়ে যাওয়ায় জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়েছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকভাবে দূরপাল্লা সহ বিভিন্ন গণপরিবহন যানবাহন চলছে। চন্দ্র স্টেশন এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে রাজবাড়ীর সড়ক মহাসড়কেও। গেল কয়েকদিনের চেয়ে অফিস, আদালত, দোকানপাট ও কাঁচা বাজার সহ বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি বেড়েছে। চুয়াডাঙ্গায় সকালে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে শিক্ষার্থীরা। পটুয়াখালীতে দেয়ালের সৌন্দর্য ফেরাতে স্ব-উদ্যোগে নিজেদের লেখা স্লোগান ঢাকতে নতুন করে রং করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে নিবিড়ভাবে নজর রাখছে ওয়াশিংটন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসের নিয়োগ সম্পর্কে অবগত আছেন জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করে ওয়াশিংটন। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর সবকিছু গণতান্ত্রিক রীতি অনুযায়ী হবে বলেও আশাবাদ জানান মিলার। I don't have any contacts to read out today. We continue to monitor developments in Bangladesh, and we obviously have seen the appointment of Muhammad Yunus as the leader of an interim government. We think the interim government will play a vital role in establishing long-term peace and political stability in Bangladesh. And as you heard the Secretary say yesterday, any decisions that interim government makes should respect democratic principles, rule of law, and the will of the Bangladeshi people. কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে নিহত শিক্ষার্থীদের স্মরণে দিনাজপুরের হিলিতে মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যা 7টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত থাকার দায়ে গ্রেফতার হওয়া ব্যক্তি ও শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। সকাল থেকে দেশের দূর দূরান্ত থেকে আসা অভিভাবক ও স্বজনরা কারা ফটকে অপেক্ষা করেন। মুক্তি পাওয়ার পর স্বজনদের সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত বন্দীরা। গেল 2 দিনে অন্তত 800 বন্দীকে মুক্তি দেওয়া হলো। কারাগারের নিরাপত্তায় কারারক্ষীদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। এদিকে আজও জেলা কারাগারে বন্দীদের মধ্যে বিদ্রোহ দেখা দেয় এবং বাইরে থেকে শব্দ পাওয়া যায় গোলাগুলির। এ সময় রাবার বুলেটে 13 বন্দী ও হামলায় 3 কারারক্ষী আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। দায়িত্বে অবহেলার কারণে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত বালাকে প্রত্যাহার করা হয়েছে। আজকের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত সোমবার দুপুরে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে আছে। ওই দিন বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারা দেশে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ে। থানা চালু না থাকায় ডাকাতি, চুরি, ছিনতাই সহ নানা অপরাধের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের বা মামলা করতে পারছেন না ভুক্তভোগীরা। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার জট রেকর্ড ছাড়িয়েছে। গত কিছুদিন ধরে শুল্কায়ন ও ডেলিভারি বারবার বিঘ্নিত হওয়ায় এমন বেহাল অবস্থা। সঞ্জীবদের ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় এই বন্দর দিয়ে। কিন্তু দেশে আন্দোলন, কারফিউ, সহিংসতা ও ইন্টারনেট বন্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই বন্দরের কাজ চরমভাবে বিঘ্নিত হয়। এতে গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে 20 ফুট এককের প্রায় 44,000 কন্টেইনারের জট, যা স্মরণকালের সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানায় 24 ঘন্টা বন্দর খোলা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। গতকালও ডেলিভারি গেছে এবং আজকেও আমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট আছে। তো আশা করছি আমরা এইরকম কয়েকদিন চলতে থাকলে আমরা আবার পূর্বাবস্থায় ফিরে আসবো ইনশাল্লাহ। এই জটের অন্যতম কারণ পণ্যের শুল্কায়নে বারবার বিঘ্ন ঘটা। মূলত ইন্টারনেট বন্ধের সময় শুল্কায়ন বন্ধে পণ্য খালাস প্রায় বন্ধ ছিল।
আর এখন ইন্টারনেট থাকলেও গতি কম হওয়ায় কিছুটা ধীর শুল্কায়ন। এর সাথে সরকার পতনে শঙ্কায় মঙ্গলবার দুপুরে হঠাৎ কাজ বন্ধ করে চলে যায় কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারী। এতে ব্যবসায়ীদের মাঝে আবার দেখা দেয় আতঙ্ক। তবে সেনা সদস্যদের আশ্বাসে এখন কাজ চলছে। কাস্টমস কর্মকর্তারা জানায় শুল্কায়নের গতি বাড়িয়ে ক্ষতি সামাল দেওয়া হবে। আজকে হচ্ছে আমরা স্বাভাবিক আমাদের অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছেন এবং স্টেক হোল্ডাররা আসছেন। আজকে স্বাভাবিক কাজ হচ্ছে, কোনো ধরনের সমস্যা বা আমরা কোনো বোধ করছি না। যেমন নিরাপত্তার যে ইস্যুটা ছিল, আমরা এই বিষয়ে আমাদের এখানে বন্দরের সাথে কোঅর্ডিনেট করে আমরা কথা বলেছি, অসুবিধা হচ্ছে না আমাদের কাছে। সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে পণ্য পরিবহনে নিরাপত্তাহীনতার ভয় ও এই কারণে পরিবহন সংকটে বন্দর থেকে পণ্য ডেলিভারি কম হওয়ার আরেক কারণ। বাংলাদেশে যে ট্রান্সপোর্ট এখান থেকে ইম্পোর্ট নিয়ে যায়, ঢাকার থেকে এক্সপোর্ট নিয়ে আসে, একই গাড়ি কিন্তু। তো যখনই ওখান থেকে এক্সপোর্ট আসতে পারবে না, তাইলে চট্টগ্রাম বন্দরে গাড়ি শর্ট হবে। যখনই এখান থেকে যেতে পারবে না, ঢাকায় এক্সপোর্টের গাড়ির ভাড়া হয়ে যাবে দ্বিগুণ, আমরা রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হবে। এই হচ্ছে আমাদের দেশের সিনারিও। সব মিলিয়ে আমরা প্রত্যাশা করছি যে এন্ড অফ দিস উইক আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারবো ইনশাল্লাহ। এমন বাস্তবতায় কাস্টমস কর্মকর্তাদের আশ্বস্ত ও তাদের সহায়তা চায় বিজিএমইএ। তারা জানায় দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে লাভ ক্ষতির হিসেবের চেয়ে বন্দর, কাস্টমস সহ সব সচল রাখার দিকে জোর দেওয়া হচ্ছে। কাস্টম কমিশনার মহোদয়ের কাছে আমরা বলেছি, ওনারও যদি এখানে কোনো সাহায্য সহযোগিতা করার থাকে ওনার সাথে থাকবে, এবং উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী সপ্তাহে উনি সহ আমরা সবাই মিলে বন্দরে যাব, বন্দর পরীক্ষা করে দেখব কোন জায়গায় আমাদেরকে ওনারা হেল্প করতে পারেন। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ও বহির্নোঙরে বর্তমানে অবস্থান করছে ৭৫টির বেশি জাহাজ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। চিংড়ি রপ্তানির মন্দা কাটছে না। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর চাহিদা অনুযায়ী চিংড়ি না পাওয়ায় গেল অর্থ বছরেও খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি কমেছে, তবে বেড়েছে সাদা মাছ রপ্তানি। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা জেলা মৎস্যমান নিয়ন্ত্রণের হিসাব বলছে গেল ২ অর্থ বছর ধরে বিদেশে চিংড়ি রপ্তানি নিম্নমুখী। ২০২১-২২ অর্থ বছরে দক্ষিণাঞ্চল থেকে বিশ্ববাজারে ২৪,১০৪ টন হিমায়িত চিংড়ি রপ্তানি হয়। আয় হয়েছিল ২,৬১১ কোটি টাকা। কিন্তু ২০২২-২৩ অর্থ বছরে সে আয় ৪৯৯ কোটি টাকা কমে দাঁড়ায় ২,২১২ কোটিতে। আর সদ্য বিদায়ী অর্থ বছরে চিংড়ি রপ্তানি কমেছে আরও ৬৬৮ কোটি টাকা। ২৩-২৪ অর্থ বছরে রপ্তানি চিংড়ি রপ্তানি হয়েছে প্রায় ১৫,৪৫০ মেট্রিক টন, যেটা এর আগের অর্থ বছরে ছিল প্রায় ১৯,৯০০ মেট্রিক টনের মতো। এবং এখান থেকে রপ্তানি আয় প্রায় ৭০০ কোটি টাকার একটা ডিফারেন্স আছে দেখছি আমাদের, যেখানে গত অর্থ বছরে ছিল হচ্ছে ২৪০০ কোটি টাকা, সেখানে এই অর্থ বছরে এখানে এসে আমরা দেখছি যে প্রায় ১৭০০-১৭৫০ কোটি টাকার মতো চিংড়ি রপ্তানি হয়েছে। রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে বৈশ্বিক মন্দার পাশাপাশি রপ্তানিতে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে রপ্তানিযোগ্য মাছের সরবরাহ। এই চিংড়ি থেকে যারা উৎপাদনকারী চাষি, চিংড়ি চাষি, তারা এখান থেকে শুধু পয়সাটাই আয় করছে। এই ফিল্ডের জন্য যে তাদের নতুন করে কোনো ইনভেস্ট করা দরকার, এর কোনো আধুনিকায়ন করা দরকার, এই রকম কোনো চিন্তা তারা তাদের মাথায় রাখে নাই। যার পরিপ্রেক্ষিতে গতানুগতিকভাবে চাষ এবং সেখান থেকে আহরণ থেকে বিক্রি করে তারা ব্যবসাটাকে ক্লোজ করে ফেলছে। মৎস্য অধিদপ্তর বলছে চিংড়ি রপ্তানি বাড়াতে ও ক্রেতাদের আকৃষ্ট করতে আয়োজন করা হয়েছে এক্সপোর্ট এক্সপো, পাশাপাশি উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। আমাদের প্রজেক্ট নিয়ে হচ্ছে যেটা যেমন এটা সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে আমরা প্রত্যেকটা জলাশয়কে গভীর করার চেষ্টা করতেছি। আমাদের যে গ্রুপ আছে ক্লাস্টার, সে ক্লাস্টার ফার্মিং আমরা চলে গেছি। প্যাথোজেন ফ্রি আমার পিএল সাপ্লাই দেওয়া হয় এবং সাপ্লাই মানে পিএলগুলোর কোয়ালিটি, ফিড, সিড এইগুলো কোয়ালিটি এনশিওর করা হয়, বায়োসিকিউরিটি এনশিওর করা হয়। সেইভাবে আমাদের প্রোডাকশনটা এনহ্যান্স হচ্ছে। চিংড়ি মাছের রপ্তানি কমলেও দক্ষিণাঞ্চল থেকে সাদা মাছের রপ্তানি বেড়েছে, যা আশার আলো দেখাচ্ছে চাষি ও রপ্তানিকারকদের। ২০২৩-২৪ অর্থ বছরে রপ্তানি হয়েছে ৯,৭৪৫ টন, যা তার আগের অর্থ বছরের চেয়ে ১,৩০০ টন বেশি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।
এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।